আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেটা হচ্ছে আমার জীবনে একটি ঘটনা। এটা কোনো সিনেমার কোনো গল্প না। ছোটবেলা থেকে ভাই ভাবি সংসারে আমি বড় হয়েছি। যেখানে বাবা মা বাইচা থাকে না সেখানে ভাই ভাবি থাকলে ভাবির যে কত অত্যাচার জ্বালা বুঝতে তো পারছেন। ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খাইলে তো ভাবিরা দেখতে পারেন না, নন্দে গো, এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে ভাবির অত্যাচারে রাগ করে আমাকে বারান্দায় শোয়ায়। আমার ভাবি আমাকে ঘরে জায়গা দেয় না। মাঝে মধ্যে যদি কলে পানি আনতে পাঠায়, অনেক দূর থেকে পানি আনতে যাই, সেখানে যদি আরও 2-3 জন লোক থাকে পানি ভরার জন্য, আমার সিরিয়ালটা যদি একটু দেরি হয় বা আসতে যেতে 10 মিনিট দেরি হয়, তখন আমার ভাবি বিনা কারণে আমার ভাইয়ের কাছে নানানটা বলে যে তোমার বোন কার সাথে যেন ফিলিং মারে। হ্যাঁ, 10 মিনিটের জায়গা বলে সে 1 ঘন্টা দেরি করে আইছে। এই 1 ঘন্টা কার সাথে কাটায় আসলো। গ্রামে তো মনে তোমার বোনের জন্য মুখ দেখাইতে পারুম না, নতুন কোনো একটা খারাপ কোনো কাজ করতেছে। এই ধরনের উল্টা পুল্টা আর কি মন্তব্য করতে থাকে। পরে আমি চিন্তা করলাম, এই ধরনের খারাপ খারাপ কথা যখন বলে আমার কাছে, আমার ভাইয়ের কাছে, তখন আমারও খুব খারাপ লাগে, ভাইয়েরও খুব খারাপ লাগে। এক পর্যায়ে ভাই আমাকে বাড়ির থেকে তাড়া দেয় যে তোর ভবিষ্যৎ তুই করবা। বাপ মা মারা গেছে বিদায় তোর ছোটোকাল থেকে বড় করছি, এখন তুই বড় হয়েছস, এখন তোরটা তুই তোর ভাবে চলগা। বাসার থেকে ভাবির কথা শুন না আমাকে বের করে দেয়। আমি আর কি করব, শহরে একা একা এক দালালের মাধ্যমে আসি। ওই দালাল আমাকে আরেক দালাল ধরে বলতেছে যে বোন, তুমি যদি সৌদি আরব যাও, ওখানে শেখের অনেক ভালো মনের মানুষ, ওখানে গেলে অনেক টাকা বেতন পাবা, এরা খুব ভালো, তুমি ওখানে গেলে নিজের ভবিষ্যৎটা কাটাও। একদিন তোমার এই ভাই ভাবি তোমার পরিচয় দেওয়ার জন্য তোমাকে খুঁজে বের করবে, যখন তুমি অনেক টাকা পয়সা মালিক হবা। তবে সত্যি আমি ওখানে যাওয়ার পরে প্রায় 1 মাসের মধ্যে ওখানে গেলাম, আমার পাঠানোর ব্যবস্থা করলো। প্রথম প্রায় 4-5 দিন হলো গেলাম, ভালোই ছিলাম, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো আমি ওখানে যে গিয়েছি বাসা বাড়ি কাজ করতে, তো আমার এই সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত তারা কাজ করায়। এবং মাঝে মধ্যে ঘুমের থেকে উঠা বলতেছে 1 কাপ চা বানায় নিয়ে আসো, রাত 3টা বাজে। তখন আমি যাইয়ে চা বানায় দিয়েছি। এরকম চলতে থাকে প্রায় অনেক দিন। তো একদিনকার অনেক কাজ কাম হয়েছে, মেহমান টেমান আসছিল, চলে গেছে, অনেক ধোয়া পাকলে প্রায় ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা বাজে। এখন আমি শুইতে যাব। এখন সৌদি শেখেরা, ওই যে কফিল সৌদি শেখেরা আমাকে বলতেছে এখানে আসো তো। তার বউটার কাছে শোয়া, তার বউর সামনে আমাকে তার সভ্য শরীর মেসেজ করতেছে। বউটাও জানি কেমন তোর, কিচ্ছু বলতেছে না। কয় আমার স্বামী মজা পাইলে তো ভালোই, সুখ পাইলে তো ভালোই, আমি কেন বলবো। তো তার বউর সামনে তার শরীর সব জায়গায় আমার দিয়ে চাপাইতেছে। আমিও খুব ভালোভাবে মেসেজ করে দিতেছি। এক পর্যায়ে সে আমার শরীরে তার বউর সামনে হাত দিতেছে, তার বউ কিচ্ছু বলতেছে না। তার স্বামী বলছে যে আমি তো ইচ্ছা করলে আরও 4টা বিয়ে করতে পারি, তখন তো তুমি কিছু বলবা না। আর হাত দিলে আর কেন বলবো, কারণ সে তো তার বউর জায়গা দেয় নেই, সে মজা করার জন্য। কিন্তু ওখানে ছেলে মেয়ে বাপ ছেলে সব এক, এগুলো তাদের কাছে কিচ্ছু মনে হয় না। তারা মনে করে এনজয়, একটা আনন্দ, এটি তাদের কাছে কোনো সমস্যা নেই। পরে তার বউয়ের সামনে সারা রাত আমার দেয়া মেসেজ করে, তারপরে ভোরবেলা আমার ইচ্ছা মতন তার বউয়ের সামনে দিল, মানে ওই কাজটা করলো। করার পরে বাইরে সৌদি আরবের তো বুঝে নেই কী যে খারাপ লোক তারা। অবস্থাটা আমার অনেক খারাপ করে ফেললো। সকালবেলা আমি পা দুটো ছড়া ছড়া হাঁটতেছি, আমি হাঁটতে পারতেছি না, ব্যথা, খুবই ব্যথা। আমাকে একটা ট্যাবলেট আইনা দিচ্ছে না। পরে সকালবেলা কাজ কাম করতে উঠতে পারতেছে না। পরের বউ আইসা কয়
আমার স্বামী একবার দিল, তাতে ঘরের কাজ কাম করতে পারস না, কাজ বন্ধ করে থুইছস। হ্যাঁ, আর আমার ছেলে দিলে কি করবি? তখন আমি মনে চিন্তা করলাম, বাপরে বাপরে কি বলতেছে, বুড়া মানুষ এটা সহ্য করতে পারি না, তার উপর জোয়ান মানুষ এটাকে আমি সহ্য করুম। পরে আমি ঘরের ওই শরীর নিয়ে ঘরের কাজ কাম সব করলাম। ম্যাডামরে বললাম, ম্যাডাম আমার শরীরটা খুব ব্যথা লাগতেছে। পরে ম্যাডাম আমার একটা ট্যাবলেট দিল। ওই ট্যাবলেট খাইয়া আমি ঘরের সব কাজ কাম করলাম। তারপরে ব্যথাটাও কমে না, দেখি আস্তে আস্তে দিয়ে আমার শরীরটা একটু গরম গরম লাগতেছে। তো চিন্তা করলাম আমার কিসের ট্যাবলেট খাইলো। পরে রাত হয়েছে মতন আমার শরীরটা আরও গরম লাগতেছে, মানে আমার ওই কাজটা করতে মন চেতেছে। পরে এই রাত্রেবেলা যখন আমি একটু ঘুমাবো, তখন আইসা দেখতেছি যে তার ছেলেটা আইসা ঘুমের মধ্যে দিয়া আমার সব শরীর একটু ধরতেছে, নাড়াচাড়া করতেছে। তখন আমি বললাম, আপনারা কেমন তোর, যেখানে আপনার বাপে আমার কাছে আসে আর সেখানে আবার আপনি আসতেছেন ছেলে হয়ে, আপনাদেরকে লজ্জা করে না? কয় না, আমরা ফুল ফ্যামিলি একসাথে যেতে পারি, আমাদের সৌদি শেখেরা এরকমই। আমি আপনাদের সৌদি শেখেরা তো অনেক খারাপ, তারা একটা বউর সামনে বাপ ছেলে মিল্লা এই সমস্ত কাজ করে পুরো ফ্যামিলি। কয় না, এটাকে তো আমরা আনন্দ বলি, এনজয় বলি, এটা আমাদের কোনো প্রবলেম হয় না। পরে ওই ছেলেটা আমাকে ছাড়লো না। ভাইকে বললাম যে ভাই আমার তো খুব ব্যথা করতেছে, আমি আর পারতাছি না। পরে প্রথম একটু ব্যথা লাগবে, পরে ঠিক হয়ে যাবে। পরে এইভাবে প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত ওই সৌদি যে শেখের যে ছেলে ছিল, সে ছোটো ছেলে, সেই ছোটো সাহেব আমাকে আর কি 1বার না 2বার না 3বার সে আমার সাথে সম্পর্ক করলো। করার পরে তার যখন সম্পূর্ণ পরিপূর্ণ তৃপ্তি পালু হয়ে গেছে, তখন সে তার রুমে গেছে ঘুমাইতে। পরে আমি গোসলখানা যাইয়া সুন্দর করে কসলা গোসল করতেছি যেন আমি একটু ঘুম দিব। পরে একটু পর দেখি গোসলে যখন সাবান টাবান দিছি, তখন আমার দরজার ভিতরে লক 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 করতেছে। তখন আমি বললাম, কে? কয় আমি। তখন বুঝতে পারলাম সৌদির মেন শেখ যে আমার সাথে সময় কাটা গেছে, তার বাপে গেছে। এখন আমি বললাম যে আঙ্কেল আমি তো এখন গোসল করতেছি। গোসল করো, তাতে কি হচ্ছে, আমি তোমার সাথে গোসল করব। পরে তারা যদি একটা কথা বলে আমার তো রাখতে হইব, কিসের জন্য? তারা তো ওই দেশের শেখ, সৌদি আরবের লোকজন, তাদের সাথে তার 19-20 করা যায় না। পরে পরে তারা যখন করলো, এই শুয়ে ছিল না, ওই আমি যখন করতেছিলাম, গোসল করতেছিলাম, সাবান টাবান দিলাম। এখন দরজা তো লক করতেছে, খুলুন লাগে, দরজাটা খুললাম। খোলার পরে যখন দেখছে আমার সব শরীরে সাবান, শরীরে কোনো কাপড় চোপ নাই, তার তো একেবারে হয়ে গেছে গা, স্ট্রং হয়ে গেছে গা। এখন সে বলতেছে, তোমার এত সুন্দর জিনিস তুমি আমার ছেলের একলা দিলা, আমার একটু ডাক দিলে কি হইতো, আমার ছেলে একা একা সব কিছু খাওয়া ফেলেলো, আমার জন্য কি কিছু রাখে রে? কেমন তোর খচ্চরে খচ্চর বাইরে বাই, সৌদি শেখেরা যে এত খারাপ আগে জানা ছিল না। পরে আমি বললাম কি, আপনার ছেলে আমার কাছে আসছে, এখন আপনার লজ্জা করে না? কয় না না, আমগো দেশে কোনো লজ্জা নাই, এগুলো তো আমরা আনন্দ মনে করি, আমরা পুরো পরিবার মিলেই একসাথে এই কাজটা করতে পারি, কোনো সমস্যা নেই। পরে পরে ওই বাথরুমের ভিতরে পিছল, ওই সাবান টাবান ভরা, ওই অবস্থা আমার সাথে আনন্দ করতে চাইলো। পরে আমি এক পর্যায়ে না করলাম, কারণ বললাম যে সাহেব আমি আর পারতাছি না, সাহেব কত থাপ্পড় দিয়ে 12টা বাজা দিব, তোরে রাখছি তো আপনাদের এই কাজের লেগা। পরে ওই গোসলখানার ভিতরে পানি ভিজা অবস্থায় আমার সেও আরও 3বার আমার সাথে এরকম করলো। এরকম করতে করতে প্রায় সকাল 7টা বাজা ফেলাইছে। এক পর্যায়ে আমি একেবারে অস্থির হয়ে গেলাম গা। পরে গোসল টোসল করে ফ্রেশ হইয়া আমার রুমে যায় শুমু। এর মধ্যে আবার ম্যাডাম আইসা আমার ডাকাডাকি শুরু করেছে, এই নবাবজাদি কিয়ের ঘুম, এত ঘুম কিসের? হ্যাঁ, ঘুম কি হয় না? সারা রাতের ওরা ঘুমাইতে লেগে সময় দিই, তোমার কি ঘুম হয় না? তখন আমি বললাম, ম্যাডাম সারা রাত আমি কই ঘুমাইলাম, আপনার ছেলে এসে সারা রাত আমার সাথে 3বার সম্পর্ক করছে। যখন গোসল করে ঘুমাইতে গেছি, তখন গোসলখানার ভিতরে আপনার স্বামী
এই আমার সাথে মনে করেন 3বার সম্পর্ক করছে। যখন তার ছেলে আর স্বামীর বদলাম কই, তখন তার কাছে ভালো লাগে না, তুই আমার স্বামীর আমার ছেলের বদলাম কস। অমনি আমার লাঠি দিয়ে মারধর শুরু করে। পরে আমি আর জিদ দিয়ে বাঁচলাম না। তার স্বামী আর ছেলে অফিসে গেছে না, ওই যে লাঠি দিয়ে আমার মারছে, ওই লাঠি দিয়া ওই বুড়িরে মাইরা থুইয়া আমি অমনি বাংলাদেশে পলা এসে পড়ি। তখন আমি চিন্তা করলাম সৌদি আর কখনো যাব না। সৌদির শেখেরা অনেক খারাপ, অনেক খারাপ। সত্যি আপনাদেরকে বলতেছি, এরা খুব খারাপ মানুষ। এরা যতই যাই হোক না কেন, ভালো জায়গা যদি করেন, অন্তত আপনার শারীরিক নির্যাতন নাও যদি করে, আপনার দেহের চাহিদাটা তারা মেটাবে। বাপ ছেলে মিললেও দেবে, আবার আত্মীয় স্বজন যদি থাকে তারাও আপনাকে দেবে। ওখানে যদি কোনো বিচার দিতে যান, উল্টো আপনি মাইর খেয়ে আসবেন। তাই বলতেছি সৌদি শেখেরা খুব খারাপ। বিদেশে বাড়ি না যেয়ে দেশে পড়ে থাকেন, তা অনেক ভালো। তো বন্ধুরা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।